আজকের ভিডিওটির আলোচনার বিষয় নবম শ্রেণীর বিষয় ইতিহাসের পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার পার্ট 1-এ যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটিতে যে অধ্যায়গুলো নিয়ে প্রশ্নগুলো রয়েছে সেগুলি প্রথমত রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এবার দেখে নেওয়া যাক যে এই দুটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি লিখতে হবে তোমাদের বিষয়ভিত্তিক খাতায়। প্রথম যে প্রশ্নটি রয়েছে ক, এর প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও 3 থেকে 4টি বাক্যের মধ্যে। একের প্রশ্ন ছিল যে চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্রোক্তিটি বুর্ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। ক্ষয়ের দাগে প্রশ্ন ছিল যে ইউরোপীয় মানচিত্রে নিম্নোক্ত স্থানগুলি চিহ্নিত করো। এখানে প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো। আমি তোমাদের ম্যাপে এই স্থানগুলিকে, ইউরোপের ম্যাপে স্থানগুলিকে চিহ্নিত করে দিয়েছি। তোমরা দেখে দেখে একটি ম্যাপ জেরক্স করে নেবে। ম্যাপটি জেরক্স করে নিয়ে তোমাদের সেই ম্যাপে উত্তরগুলি করে ফেলবে। গয়ের যে প্রশ্নটি ছিল যে নিচের প্রশ্নগুলি কোনটি পাশের কোন বক্সের মধ্যে বসবে সেগুলি বসাতে হবে। এইভাবে কিন্তু। আর শেষের যে ঘয়ের দাগে যে প্রশ্নটি ছিল যে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। এখানে কিছু দার্শনিকদের নাম দেওয়া আছে এবং তাদের কি কি গ্রন্থ রচনা করেছিল এবং সেই গ্রন্থের মূল বক্তব্য কী ছিল সেগুলি নিয়েই কিন্তু এখানে লিখতে হবে। এবার কথা না বাড়িয়ে এবার মূল যে বিষয়, যে প্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি নিয়ে দেখে নেওয়া যাক যে এই প্রথম প্রশ্ন যেটি ছিল সেই প্রশ্নের উত্তরটি কি হবে। যে চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্রোক্তিটি বুর্ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে। এই প্রশ্নের উত্তরটি হবে ফ্রান্সে পূর্ব রাজতন্ত্রের রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, সুতরাং রাজারা নিজেদের ইচ্ছামতো সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন। সেখানে প্রজাদের মতামতের কোনো মূল্য ছিল না, বা রাজতন্ত্রের জনগণ দেশ শাসন করতেন। সেখানে প্রজাদের মতামতের কোনো মূল্য ছিল না বা রাজতন্ত্রের জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। ফরাসিরাজ চতুর্দশ লুই বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কাজ পরিচালনা করতেন। তিনি প্রকৃত অর্থে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত করেন। তিনি এমনই একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন যে তিনি বলতেন আমি রাষ্ট্র। ষোড়শ লুইয়ের এই উক্তির মাধ্যমে বোঝা যায় রাজাই ছিলেন দেশের সর্বোচ্চ শাসক, বিচারক এবং আইন প্রণেতা, যা স্বৈরাচারী শাসন ব্যবস্থারই দৃষ্টান্ত। অর্থাৎ ষোড়শ লুই যেটা বলেছিল যে আমি রাষ্ট্র, আই অ্যাম দি স্টেট, এটার অর্থ হলো সে নিজেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে মনে করত এবং তিনি রাষ্ট্রের যে প্রধান কর্তা এবং তার কথাই শেষ কথা। এটার মধ্যে দিয়েই কিন্তু যে স্বৈরাচারী শাসন ব্যবস্থারই কিন্তু একটা দৃষ্টান্তই কিন্তু এখানে রয়েছে। এর পরের যে প্রশ্নটি, তার উত্তরটি হলো, পরের প্রশ্নটি ছিল যে ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। এখানে তোমরা প্রথমে কি করবে, একটা ভূমিকা দিয়ে নেবে। ভূমিকাতে
ভূমিকাতে লিখবে, যেটুকু ভূমিকা একটা দিয়ে দেবে, ভূমিকাতে লিখবে যে নেপোলিয়নের অসামান্য প্রতিভা বলে একজন সামান্য সৈনিক থেকে ফ্রান্সের শাসক বা সম্রাট হয়েছিলেন। তিনি সমগ্র ইউরোপ ব্যাপী এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। কারণ কেন দীর্ঘস্থায়ী হয়নি? কারণ স্পেন ও মস্কো নীতি। এখানে নেপোলিয়নের সিংহাসনে তার ভাই জোসেফকে বসিয়ে স্পেনবাসীর আত্মমর্যাদার আঘাত করেছিলেন। নেপোলিয়ন স্পেনের বিরুদ্ধে সামরিক অভিযান করলে স্পেনীয়রা সেই অভিযান ব্যর্থ করে দেয়। নেপোলিয়ন এ সম্পর্কে বলেছিলেন, স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে। নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল দূরবর্তী ও ভিন্ন প্রাকৃতিক পরিবেশের মস্কো অভিযান। 2 যে পয়েন্টটি দেবে সেটি ইংল্যান্ডের বিরোধিতা। শক্তিতে বলীয়ান ইংল্যান্ডের বিরোধিতা নেপোলিয়নের পতনকে সুনিশ্চিত করেছিল। ইংল্যান্ড নীলনদ ও ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়নকে পরাস্ত করে এবং তার মহাদেশ অবরোধ প্রতিহত করে। 3 যে পয়েন্টটি ছিল জাতিসমূহের যুদ্ধে। নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা ইউরোপের দেশগুলিকে নেপোলিয়নের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের নামার প্রেরণা যোগায়। ইটালি, জার্মানি প্রভৃতি দেশে মুক্তি সংগ্রাম শুরু হয় এবং চতুর্থ শক্তিজোট পরাজিত করে নেপোলিয়নকে। এভাবে কিন্তু নেপোলিয়ন যত এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেন ও মস্কো যে অভিযান করেছিল, এর ফলে কিন্তু কি হয়েছিল যে ইউরোপীয় যে অন্যান্য যে রাষ্ট্রগুলি ছিল তারা কিন্তু সংঘবদ্ধভাবে কি করেছিল, যেমন ইটালি, অস্ট্রিয়া, জার্মানি প্রভৃতি দেশ কিন্তু এবার কি করেছিল, একটা মুক্তি সংগ্রাম শুরু করেছিল এবং চতুর্থ শক্তিজোট পরাজিত করে নেপোলিয়নকে। এই যে চতুর্থ শক্তিজোট ছিল ইউরোপের নেপোলিয়নের বিরোধী, তারা কিন্তু কি করেছিল, নেপোলিয়নকে তারা নিজেরা জোটবদ্ধ হয়ে নেপোলিয়নকে কিন্তু পরাজিত করেছিল। এখানে যে উপসংহারটি দেবে সেটি এইটুকু উপসংহার দিয়ে দেবে যে বহু যুদ্ধে জয়ী দুর্ধর্ষ সামরিক শক্তির অন্যতম অধিকারী নেপোলিয়ন 1814 খ্রিস্টাব্দে পরাজিত হয়ে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হন। কিন্তু পরের বছর তিনি আবার ফ্রান্সের সিংহাসন দখল করেন। এই অংশের উত্তরটি এইটুকু লিখলেই হবে। এর যে পরের যে প্রশ্নটি ছিল সেটা ছিল হচ্ছে তোমাদের ছিল হচ্ছে ম্যাপ ছিল, এই ম্যাপটি ছিল। এই অংশে তোমাদের প্রথমে একটি ম্যাপ দেওয়া ছিল, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনটা তোমরা এই অংশে চিহ্নিত করবে, এখানে চিহ্নিত করে দেবে গ্রেট ব্রিটেনটা, এই অংশে চিহ্নিত করে দেবে, এই অংশে চিহ্নিত করে দিলেই হবে। পরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে স্পেন ছিল কোথায়, স্পেনটা দিয়ে দেবে তোমরা হচ্ছে স্পেন ছিল হচ্ছে এখানে, স্পেন হচ্ছে যে এই যে দাগ দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে পুরোটা স্পেনের মধ্যে, যে এটা পুরোটা স্পেনে যেরকম এই দাগগুলি দিয়ে দেবে, এই যে এরকম করে দাগ দেওয়া আছে, এই দাগগুলি দিয়ে, এটা হচ্ছে স্পেন। আর আরেকটা যেটা পর্তুগালটা হচ্ছে এই অংশটা হচ্ছে পর্তুগাল। আর যেটা তোমরা দেবে আরেকটা মস্কো ছিল, মস্কোটা হচ্ছে এখানে, এই অংশটা হচ্ছে মস্কো। তাহলে এই যে একটা হচ্ছে গ্রেট ব্রিটেন, তারপরে এখানে স্পেন, আর এখানে আর একটা ছিল সেটা হচ্ছে প্যারিসটা হচ্ছে, এটা হচ্ছে প্যারিস। তাহলে কটা ম্যাপ পয়েন্টিং ছিল, একটা গ্রেট ব্রিটেন, এখানে আছে গ্রেট ব্রিটেন, এখানে প্যারিস, এখানে স্পেন, এখানে পর্তুগাল, আর এটা হচ্ছে মস্কো। টোটাল 1 2 3 4 5টা ম্যাপ পয়েন্টিং ছিল। 5টা ম্যাপ পয়েন্টিং তোমরা এখানে এই নির্দিষ্ট জায়গায় একটি ম্যাপ প্রিন্ট আউট বার করে নেবে, নিয়ে এখানে কিন্তু এই লোকেশনগুলোকে কিন্তু এইভাবেই তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু এই উত্তরটা সম্পূর্ণ হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে এবার ওই প্রশ্নটির উত্তরটি দেখে নেওয়া যাক। এরপরে যেটি ছিল সেই প্রশ্নটি একটু দেখে নিই। এই ছকটিকে সম্পূর্ণ করতে হবে। এখানে সুবিধাভোগী শ্রেণী, কৃষক শ্রেণী, জাতযোগ, সুবিধা বঞ্চিত শ্রেণী, জন্মসূত্রে অভিজাত, সাকুলোত, বুর্জোয়া, সাবেকি বা দরবারি অভিজাত, এরা
প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় কোন সম্প্রদায়ের মধ্যে পড়বে সেই বক্সের মধ্যে তোমরা কি করবে, এগুলোর মধ্যে থেকে এই প্রথম সম্প্রদায়ের মধ্যে কোন কোন গুলো পড়বে সেগুলো তোমরা বক্সে লিখবে। এই অংশের যে উত্তর সেটি যেটা লেখা হয়েছে সেটা লিখবে। উত্তরটি হলো প্রথমে ছিল হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, একে ছিল হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। এই সুবিধাভোগী শ্রেণী এটা দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে তোমরা বসাবে। আর দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে আর যেটা বসবে সেটা হলো জন্মসূত্রে অভিজাত, এটা দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে বসাবে। আর পড়ছে কোথায়, আর পড়ছে 8 নম্বরটাও তোমরা দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে বসাবে, এটাও দ্বিতীয় সম্প্রদায় ঘরে বসবে। 8এরটা বসবে দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে, 5এর দ্বিতীয় সম্প্রদায়, 8, 5 আর বসবে 1এরটা, 1, 8, 5 এগুলি কিন্তু দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে তোমরা বসিয়ে দেবে। এরপরে তৃতীয় সম্প্রদায়ের কোনটা বসাবে, 2এরটা বসাবে, যে কৃষক, শ্রমিক এবং শিক্ষক, এরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। সুবিধা বঞ্চিত শ্রেণী তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। আর তৃতীয় সম্প্রদায় সাকুলত, এরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। আর বুর্জোয়া, এরাও তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে। তাহলে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা পড়ছে, 2এরটা পড়ছে, 4এরটা পড়ছে, 6এরটা পড়ছে আর 7এরটা, এটা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আর হচ্ছে এখানে প্রথম সম্প্রদায়ের মধ্যে যেটা পড়ছে সেটা হলো এই 3এরটা, শুধুমাত্র যে প্রথম শ্রেণীটা যাজক সম্প্রদায়, এরা কিন্তু প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়ে যাচ্ছে। 3এরটা শুধুমাত্র প্রথম সম্প্রদায়ের মধ্যে দেবে। এভাবে কিন্তু তোমরা ছকটি করবে। প্রথমে ছকটি একটা এরকম ছক করে নেবে, এরকম ছক করে নিয়ে এখানে কি করবে, এরকম বক্স করে নিয়ে একটু বড় করে করবে। তারপর প্রথম সম্প্রদায়ের মধ্যে যেগুলো বললাম সেগুলো কমা দিয়ে লিখে দেবে। দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে যেগুলো বললাম দ্বিতীয় ঘরে লিখে দেবে, এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যেগুলো বললাম সেটা তৃতীয় সম্প্রদায়ের ঘরে লিখে দেবে। এরপরে চলে আসি, এর প্রশ্ন উত্তরটি এখানে এরকমভাবে লিখলে তোমাদের উত্তরটি সম্পন্ন হবে। পরে যে প্রশ্নটি রয়েছে সেই উত্তরটি একটু দেখে নিই। পরের প্রশ্নটি ছিল দার্শনিকদের নাম দেওয়া ছিল এবং সেই দার্শনিকদের কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই গ্রন্থগুলির মূল বক্তব্য কী ছিল সেটা নিয়েই কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে যে দার্শনিকের নাম ছিল সেটা রুশো নাম দেওয়া ছিল। তার যে গ্রন্থ নাম সেটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট বা যে সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের মূল বক্তব্যটা কী ছিল সেটা কিন্তু তোমরা এখানে যে দিয়ে দিয়েছি, এখানে তুমি 1, 2 করে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে একটু লিখবে। কি করতে হবে, রুশোর এই যে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি বলতে কী বলা হয়েছিল, একে বলেছিল যে প্রতিটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ, এই বিষয়টা একটা বলা ছিল। দ্বিতীয় বলা ছিল হচ্ছে একদা জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির মাধ্যমে রাজার শাসন ক্ষমতা প্রদান করা হয়, এই বিষয়টা কিন্তু সামাজিক চুক্তি গ্রন্থে বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে কিন্তু বলা হয়েছিল। রুশোর আরেকটি যে বই গ্রন্থের নাম বা রচনার নাম যেটা লিখতে হবে সেটা হচ্ছে অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত, অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত। এই গ্রন্থটি যে মূল বক্তব্য সেটি হলো মানুষ সমান অধিকার নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে, এই বিষয়টি কিন্তু এখানে কিন্তু বলা হয়েছিল এই অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের মধ্যে। দ্বিতীয় যিনি দার্শনিক রয়েছেন তার যে গ্রন্থ তার সেগুলি নিয়ে একটু বলি। দ্বিতীয় যিনি রয়েছেন মন্তেস্কুর গ্রন্থের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লজ। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে কি বলা হয়েছিল, এখানে কিন্তু এই গ্রন্থে তিনি কি বলেছিলেন, এই গ্রন্থে তিনি ক্ষমতা বিভাজনের তত্ত্ব তুলে ধরেছিলেন। বিচার, আইন ও শাসন বিভাগ পৃথক পৃথক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা বাঞ্ছনীয়, এই বক্তব্যগুলি কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছিলেন। আর দ্বিতীয় যে বইটি ছিল গ্রন্থ সেটি দি পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে কি বক্তব্য ছিল, মূল বক্তব্য ছিল এতে মন্তেস্কু ফরাসি সমাজ ব্যবস্থার তিনি কি করেছিলেন, ফরাসি সমাজ ব্যবস্থার তিনি অভিজাত তন্ত্র ও রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা এবং ত্রুটির কথা কিন্তু এই গ্রন্থের মধ্যে তিনি তুলে ধরেছিলেন। এবং দ্বিতীয় যে দার্শনিক রয়েছে তার নাম হচ্ছে ভলতেয়ারের প্রথম গ্রন্থটি ছিল লেতর ফিলোসফিক। এখানে এই গ্রন্থের মধ্যে কি বলা হয়েছে যে বিদ্রুপাত্মক ভঙ্গিতে সমাজ ও ধর্মীয় কাঠামোর দ্রষ্টুটিগুলি কিন্তু উদ্ঘাটন করায় তার জুড়ি ছিল না। ঠিক
ঠিক আছে। শ্লেষাত্মক রচনার মাধ্যমে তিনি কি করেছিলেন, চার্চ ও যাজকদের দুর্নীতি অনাচার সম্বন্ধে তিনি সাধারণ মানুষকে কিন্তু অবহিত করেছিলেন। আর একটা তার যে দুটি গ্রন্থ সেটার নাম হচ্ছে কাঁদিত গ্রন্থটা ছিল, ঠিক আছে। তাহলে তোমরা এই যে গ্রন্থের যে মূল বক্তব্য এইটুকু তোমরা লিখে দেবে যে ভলতেয়ারের যেটা এখানে যে বিদ্রুপাত্মক ভঙ্গিতে সমাজে ধর্মীয় কাঠামোর দোষ ত্রুটিগুলি উদ্ঘাটন করায় তার জুড়ি ছিল না। শ্লেষাত্মক রচনার মাধ্যমে চার্চ ও যাজকদের দুর্নীতি ও অনাচার সম্বন্ধে তিনি সাধারণ মানুষকে অবহিত করেন। এখানে কিন্তু এই যে নবম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইতিহাসের পার্ট 1-এর ভিডিও কিন্তু এখানে সমাপ্ত হলো। এর পরবর্তী ভিডিওতেও কিন্তু তোমরা এর যে পার্ট 2 রয়েছে সেই তার উত্তরগুলি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটিকে অল করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। Thanks for watching. Like, Comments share, and subscribe.